হ্যালো, আমি মিথুন সরকার। আজকে কথা বলবো বাংলাদেশের বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট লেখক ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস নন্দিত নরকে নিয়ে। উপন্যাসটি রচিত হয়েছে এক ব্যতিক্রমী গল্পের মানবিক আবেদনের কাহিনী নিয়ে। উপন্যাসের কেন্দ্রে রয়েছে এক মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না, সংগ্রাম ও অসহায়ত্বের কাহিনী। কুয়াশা ঘেরা স্বপ্নে ভরা একটি সংসার। এখানে পরিবারের জীবন, সংগ্রাম, দুঃখ, কষ্ট, হাসি, কান্না যেন প্রধান হয়ে উঠেছে। এ পরিবারের সদস্য হচ্ছে বাবা মা, তাদের সন্তান রাবিয়া ওরফে রাবু, খোকা, মন্টু আর রনু। খোকা একটু পড়াশোনায় বেশ মনোযোগী হওয়ায় পরিবারের সমস্ত স্বপ্ন তাকে নিয়ে। তবে মন্টু তার ব্যতিক্রম। সে একটু খামখেয়ালি স্বভাবের, সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, উপন্যাসটি মূলত রাবিয়া কেন্দ্রিক, অর্থাৎ রাবিয়া একটু মানসিক প্রতিবন্ধী, খোকার চেয়ে 1 বছরের বড়। তাকে নিয়ে পরিবারের অসম্ভব চাপা কষ্ট। রনু সবার ছোট বোন। তারা ছাড়াও পরিবারে আরেকজন সদস্য থাকে তথা আশ্রিত। রাবুর বাবার বন্ধু আনন্দমোহনে পড়াশোনা করার সাথে সাথে সে রাবিয়াদের পড়াশোনা দেখিয়ে দেন এবং তাদের পরিবারে খ্যাতি অর্জন করেন। যাই হোক, উপন্যাসে কোনো চরিত্রকে প্রধান বলা যায় না, তবে কাহিনী এসেছে রাবিয়াকে ঘিরে। সে মানসিক প্রতিবন্ধী। পাড়ার লোকেরা তাকে ভালো বললেও সে হাসে, মন্দ বললেও সে হাসে, তাকে বকা দিলেও হাসে, তাকে প্রশংসা করলেও হাসে। পরিবারের সমস্ত চিন্তাই যেন তাকে নিয়ে। তবুও রাবু প্রতিবন্ধী হলেও পরিবারের সান্নিধ্যে দুঃখ কষ্টে কেটে যাচ্ছিল তার দিন। কিন্তু হঠাৎ থমকে যায় তার জীবন। হঠাৎ একদিন চৈত্রর এক দুপুরে রাবিয়া হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও যখন তাকে পাচ্ছিল না, তখন দুপুরবেলা স্কুল থেকে ফেরার পথে মাস্টার মশাই তাকে নিয়ে আসে। অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও সে কিছু বলতে পারে না, কারণ সে তো মানসিক প্রতিবন্ধী। অন্য আর 4-5টা মানুষের মতো সে না। তাকে জিজ্ঞাসা করলে সে শুধু ফেলিয়ে তাকিয়ে থাকে আর হাসে। এভাবেই দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে তার শারীরিক পরিবর্তন হতে থাকে। আমরা জানি, একটা পরিবারে অবিবাহিত মেয়ে সন্তান সম্ভবা হলে সেই পরিবারটা কত সংকটাপন্ন, কত লাঞ্ছনা, কত ধিক্কারের শিকার হতে হয়। লেখক এই বিষয়গুলাই খুব সাবলীলভাবে উঠানোর তথা তুলে ধরার চেষ্টা করেছেন। তো যাই হোক, হঠাৎ একদিন ভোরবেলায় নিজের ঘরেই রাবিহা গর্ভপাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে মারা যায়। মন্টু সে বিষয়টি অনুমান করতে পারে যে মাস্টার মশাই ছাড়াই অন্য কেউ এই কাজ করতে পারে না। তো এই জন্য সে রাগের বশে সকলের সম্মুখে বটি দিয়ে মাস্টার কাকাকে আঘাত করে হত্যা করে। মন্টুকে পুলিশ এসে নিয়ে যায়। যাই হোক, আদালতে বারবার জেরা করার পরেও মন্টু কিছু উল্লেখ না করলেও পাঠক মাত্র বুঝতে পারে তথা বুঝে যায় রাবিয়ার করুণ দশার পেছনে মাস্টার মশাই দায়ী। কেননা এটা তো আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। যাই হোক, আদালতের রায়ে ঠান্ডা মাথায় খুনের দায়ে মন্টুর ফাঁসির আদেশ দেওয়া হয়। উপন্যাসের শেষ অংশটি লেখক খুবই করুণভাবে উপস্থাপন করেছেন। জেল গেটে দুঃখ সুখে কাতর এক অসহায় বাবা আর এক ভাই ভোর রাতে দাঁড়িয়ে থাকে তাদের প্রিয় মন্টুর মৃতদেহের অপেক্ষায়। এভাবেই উপন্যাসটি শেষ হয়। উপন্যাসে উঠে এসেছে মধ্যবিত্ত একটি পরিবারে ঘটে যাওয়া কিছু ঘটনা। বাবা মায়ের স্নেহ ও ভালোবাসা গড়া সংসার, ভাই বোনের খুনসুটি, চাকরি করে পরিবারের আর্থিক অবস্থা পরিবর্তনের স্বপ্ন, ভালোবাসার মানুষটিকে মনের কথা বলতে পারার কষ্ট, মনের কথা বলতে না পারার কষ্ট, মানসিকভাবে অসুস্থ বড় মেয়েকে নিয়ে পরিবারের চিন্তা ইত্যাদি। উপন্যাসে লেখক সমাজের অবাঞ্ছিত দিক তুলে ধরেছেন। যদিও লেখক এখানে পুরো কাহিনী খোলাসা না করলেও পাঠক মাত্রই বুঝতে পারে মাস্টার কাকাই রাবিয়ার সর্বনাশ করেছেন।
কেননা এ তো আমাদের সমাজের এক সদ্য প্রস্ফুটিত ফুলের মতো দৃশ্যমান প্রতিচ্ছবি, যা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। যাই হোক, মাস্টার কাকার পাশবিকতার কাছে হার মানে রাবিয়ার সমস্ত রকম উচ্ছলতা। এ অবাঞ্ছিত ঘটনা গোটা পরিবারকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। লেখক মাস্টার কাকার চরিত্রের মাধ্যমে সমাজের ভদ্রতার মুখোশধারী অসৎ চরিত্রের লোকদের মুখোশ উন্মোচন করেন। উপন্যাসে এ চরিত্রকে বাঁচিয়ে রাখেননি। লেখক হয়তোবা এই ধরনের অসৎ চরিত্রের মানুষের মৃত্যু কামনাই প্রতিনিয়ত করছেন এবং এই লেখার মাধ্যমে উপস্থাপন করেছেন। উপন্যাসটিতে বাইরের দুনিয়ার মেয়েরা যে কতটা অনিরাপদ, সেটাই রাবিয়ার জীবনের করুণ পরিণতির মাধ্যমে লেখক বুঝিয়েছেন। বলেছেন, মেয়েদের মানসিক প্রস্তুতি শুরু হয় ছেলেদেরও আগে। তারা তাদের কচি চোখেও পৃথিবীর নোংরামি দেখতে পায়। সেই নোংরামি বড় শিকার তারাই। তাই প্রকৃতি তাদের কাছে অন্ধকারের খবর পাঠায় অনেক আগেই। ধন্যবাদ।